নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আজকেও সকাল 9টায় আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আপনাদের প্রত্যেককে এই ভিডিওতে স্বাগত জানাই। থাম্বনেইলে বিষয়টা আমি যেটা দিয়েছি তার থেকে হয়তো অনুমান করছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তবে আজকে আমি কম কথা বলবো। আমি যেটা শোনাবো সেটা হচ্ছে বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীমের কিছু গুরুত্বপূর্ণ কথা। আমি গতকাল ফিরদৌস শামীমের বক্তব্য আপনাদের শুনিয়েছি, তার সঙ্গে আমার টেলিফোনিক ডিসকাশন, এবং আজকে আমি বাকি অংশটুকু শোনাবো। তো আপনারা শুনে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা যদি মনে করেন আমার এই চ্যানেলটাকে ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সর্বাগ্রে পৌঁছয়। দেখুন, আমি যতটুকু খবর পেয়েছি যে আজ বৃহস্পতিবারই একটা বিরাট সম্ভাবনা আছে এসএসসির নোটিফিকেশান হওয়ার। এখন ব্যাপারটা হচ্ছে যে এই নোটিফিকেশানের উপর নির্ভর করছে যে পরীক্ষা আদৌ হবে কি না। হ্যাঁ, কেন পরীক্ষা হবে কি না বলছি, কারণ মুখ্যমন্ত্রী সেদিনকে যে কথা বলেছেন যে প্রথম কথা শূন্য পদের সংখ্যা বাড়িয়েছেন প্রায় 20,000। দ্বিতীয়ত উনি যারা পাশ করে চাকরি পেয়েছিল 8 বছর মতন শিক্ষকতা করেছেন তাদের জন্য একটা গ্রেস মার্ক রাখার কথা বলেছিলেন। তো এই সমস্তগুলো যদি থাকে তাহলে আমি বলছি যে পরীক্ষা হওয়াটা কিন্তু খুব কঠিন, কারণ আবার একটা মামলা হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। যাক, সেটা নোটিফিকেশানটা বেরোলে পরিষ্কার বোঝা যাবে। তা আসুন, আজকে ফিরদৌস শামীম কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, একটু স্কিপ না করে শেষ অবধি ওনার কথাগুলো শুনবেন, এটাই আশা করব। পরবর্তীকালে আবার আসব নতুন এপিসোড নিয়ে। সবাই ভালো থাকবেন। মুখ্যমন্ত্রী চাইছেন না যে শিক্ষক নিয়োগ হোক, বরং ওই টাকায় যদি একটু কিছুটা গুন্ডা পোষা যায় তাহলে মনে হয় সরকারের পক্ষে অনেকটা সেফ। ভোট বেসিক্যালি এখন ধান্দাবাজি করছে। কারণ হচ্ছে, দেখুন, ওর নিয়োগ চাইছে না একটা দুটো কারণ। একটা হচ্ছে ডিএ মামলায় টাকা লাগবে, টাকা নেই, সরকারের ভাড়ে মা বাবা নিয়ে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এই সময় বাজার থেকে কেউ ওকে টাকা দেবে না। বুঝতে পারছেন? মানে ও যে 25 লাখ 30 লাখ করে তুলতো সেটা কেউ দেবে না। এই জন্য ও এখন ডিরেক্টর বলতে পারবে না সুপ্রিম কোর্টের রায়ের পরে। এরপরে ও এখন বিভিন্ন ভূমিকা খুঁজছে। আমি ছেলে মেয়েদের বলবো এবার হচ্ছে আসল সময় আন্দোলন করা। 3টে কথা আমি বলেছি। এক, ওকে চাকরি দিয়ে যেতেই হবে, ও যতই ধনী থাকুক ওকে দিয়ে যেতে হবে। আর ওকে ও একটা কথা বলেছে, ভাতা, ওটাও দিয়ে যেতে হবে। ভাতা? হ্যাঁ, ভাতা বলেছে না, ভাতা দেবো। আপনি তো একমাত্র চ্যালেঞ্জ করেছেন মমতা ব্যানার্জিকে যে ভাতা দিলে 22 লক্ষকেই ভাতা দিতে হবে। 31 লক্ষ, 22 লক্ষ, এই 31 লক্ষকেই ভাতা দিতে হবে। ভাতা দিতে হবে এবং ভাতা দিয়ে ওকে প্রত্যেককে এই ভাতা দিতে হবে, ডিএ দিতে হবে, চাকরি দিতে হবে। আর কোনো প্রকার 2 নম্বরই করার চেষ্টা হলে ওকে জেলে যেতে হবে। ভালো করে বুঝে গেছে, 31শে মের মতো ভয়ে দিচ্ছে। দেখেছে ফেস টাইমে তো দিল্লি ম্যানেজ হবে। ফেস টাইম কল ধরবে না, ফেস টাইমে কোর্ট ম্যানেজ হবে না, ফেস টাইমে ওটা ম্যানেজ হবে না। ফলে ওই ভয়ে দিয়েছে। আজকে ফেসবুক বলতে ফেস টাইম বলে ফেলেছে কেন? প্রতিদিন সন্ধ্যাবেলা ফেস টাইম অভ্যাস। ওর ফেস টাইম কলটা যদি একবার ইন্টারসেপ্ট করা হয় ওর ফেস টাইম, তাহলেই ওর আর দিল্লির ফেস টাইম কল, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। দেখবেন এরপরে আম যাবে, শাল যাবে, সবকিছুই যাবে। এই আমশাল গিয়ে ও কোনোভাবে আমশাল দিয়ে তোদের পায়ে ধরি, বাবা যা করবি করবি, আমাকে আর আমার পরিবারের লোককে জেলে পাঠাস না। তোদের ওয়াক আপ নিয়ে ও তোর বন্ধুদেরকে ওয়াক আপ সম্পত্তি দিবি, দিয়ে দে, আমি ওয়াক আপের কাউকে আন্দোলন করি। দেখেন না এখন আর কেউ ওয়াক আপ নিয়ে কেউ উচ্চবাচ্য করে। আন্দোলন করতে গেলে দিল্লিতে যাও। হ্যাঁ, এটা দিল্লির নির্দেশ, এটা দিল্লির নির্দেশ। আর ওই কারণেই তো এখন দিল্লি যেভাবে নাচাবে ও সেভাবে নাচবে। হ্যাঁ, বলেই দিয়েছে যে বাবা যেভাবে নাচাবো সেভাবে নাচবে, আমাদের পায়ে ধরে তোমাকে জেলের বাইরে থাকতে হবে। ও পায়ে ধরে জেলের বাইরে আছে। আচ্ছা, একটা খুব ইন্টারেস্টিং বিষয়, আমি আপনাকে বেশিক্ষণ বিব্রত করব না। একটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে যে আজকে ওই সমস্ত শিক্ষকরা যারা গতকাল দেখা করতে গিয়েছিল ব্রাত্য বসুর সঙ্গে, লাস্টে 2 আধিকারিকের সঙ্গে কথা বলে এসছে, তারা যেটা
বলেছিল গতকাল যে আন্দোলনের অভিমুখ আমরা দিল্লির দিকে ঘোরাবো এবং আমাদের সঙ্গে কোর্ট ন্যায্য বিচার করলো না, এইটা কি বলা যায়? আরে কোর্ট ন্যায্য বিচার করলো কি করলো না এটা কি কে বিচার করবে রাস্তায় দাঁড়িয়ে? হুম আমাদের দেশে দেখো না, কোর্টে যে সব বিচার হয় আর সব বিচার সঠিক হয় হুম এ কথা বলার লোক অন্ততপক্ষে আর যাই হোক ফিরদৌস আহমেদ। হুম আমরা তবুও মেনে নিই হুম সুপ্রিম কোর্ট সুপ্রিম বাট নট ইনফ্যালিবল। হুম এই সুপ্রিম কোর্ট থাকতে ইমার্জেন্সি হয়েছে, এই সুপ্রিম কোর্ট সংবিধান থাকতে, সেই এই সংবিধান সুপ্রিম কোর্ট থাকতে বিশ্বাসের উপর রাম মন্দিরের রায় হয়েছে, হুম মুসলমান মেনে নিয়েছে তো রাম মন্দির। হুম ঠিকই। আপনার রায় নিয়ে 5টা বক্তব্য দিন না, হুম কোনো অসুবিধা নেই, ক্রিটিসিজম করুন, হুম আমরা কাউন্টার ক্রিটিসিজম করব। হুম এই সুপ্রিম কোর্ট ছিল বলে এই বিচারটা, এই হাইকোর্ট সুপ্রিম কোর্ট ছিল বলে, নাহলে মমতা ব্যানার্জি ওই অঙ্কিতার চাকরি দিয়েছেন কেন, অঙ্কিতাকে 1 নম্বরে তুলেছেন কেন? ইনসান আন্দোলন করছিল, মমতা ব্যানার্জি হাত ধরে বলে তুই আন্দোলন করার দরকার নেই, শোন শোন তোর চাকরিটাও দিয়ে দেবো, দিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি দিয়েছে। কে দিয়েছে? এটা উন্মোচিত হয়েছে আদালত ছিল বলে। ঠিক। আদালত ছিল বলে পার্থ চ্যাটার্জি জেলে, নাহলে মমতা ব্যানার্জি জেলে পাঠাতো? আদালত তো আছেই এবং সব থেকে বড় কথা তার মানে এই নয় যে আদালত যা করে সব ঠিক না, কিন্তু আদালতের কাছে কেসের মেরিটটাকে আপনি বিকাশ যেটা তুলে ধরেছেন এবং শুধু তাই না, দেখুন আমাদের সম্পর্কে 5টা 10টা 50টা কথা বলতেই পারেন। আমরা ছিলাম আইনজীবী হিসেবে একটা পক্ষে, সেটা নাসিম, আব্দুল গনি আনসারি, লক্ষ্মী টুঙ্গা, এদের আইনজীবী। সরকার আইনজীবী ছিল না, এসএসসি ছিল না, তারা তো অনেক বোর্ডের ছিল না, কোটি কোটি টাকার আইনজীবী। যারা বলছে তাদের পক্ষের আইনজীবী ছিল না, টেন্টেড আনটেন্টেড সকলের পক্ষের আইনজীবী ছিল। তাহলে হঠাৎ করে আদালতের কি এমন হয়ে গেল, বিকাশ ভট্টাচার্য ফিরদৌস আহমেদ যা বলছে সব গ্রহণ করছে? ঠিক। আর আদালতের কি এমন হয়ে গেল যে সরকার যা বলছে, এসএসসি যা বলছে, বোর্ড যা বলছে, টেন্টেড অ্যাডভোকেট যা বলছে, আনটেন্টেড অ্যাডভোকেট যা বলছে, কিছু গ্রহণ করছে না কেন? বিকাশ ভট্টাচার্য ফিরদৌস আহমেদ কি আইনের ঊর্ধ্বে নাকি? সেই তো না, বিকাশ ভট্টাচার্য ফিরদৌস আহমেদ ভারতবর্ষের সমস্ত ক্ষমতা এদের হাতে খুব পুঞ্জীবিত, কোনোটাই না। তাহলে এটা হচ্ছে কেন? তার কারণ আমরা আইনসঙ্গতভাবে যেটা বৈধ অ্যাকচুয়াল আসপেক্টে দাঁড়িয়ে সেটাই বলছি। ঠিক ঠিক। সেইটাকে আপনারা প্রমাণ সাপেক্ষে তুলে ধরতে পারছেন বলেই কোর্ট আপনাদের পক্ষে গ্রহণ করছে। আমরা কি মানে 100% মামলায় জিতি নাকি? না না, সেটা না। কিন্তু এই মামলাটা জিতছি কেন? তার কারণ এই মামলার ফ্যাক্ট, এই মামলার ল, এই মামলার উপস্থাপনা সব মিলে এটা সঠিক হচ্ছে। ঠিক। আমি বলেছি, আমি আপনাদের স্মরণ থাকবে যে পৃথিবীর সর্বোৎকৃষ্ট আইনজীবী, সমস্ত আইনজীবীদের বুদ্ধি ওই আইনজীবী মাথায় ঢুকিয়ে দিন, আর পৃথিবীর সব সম্পদ সেই আইনজীবীকে দিয়ে দিন, সাদা খাতা কোনো ভর্তি খাতা হবে? ঠিক, এটা আপনি অনেকবারই বলেছেন, একদম সঠিক কথা। সাদা হবে। এর বিরুদ্ধে বলার জন্য ফিরদৌস আহমেদের জায়গায় ফণীন্দ্র ভূষণ জলি যদি কেউ থাকতো, সেও যা বলতো সেটাই আদালত গ্রহণ করতো। একদম ঠিকই, একদম তাই। এই সহজ সত্যটা যদি যতক্ষণ না বুঝবেন, দেখুন আলটিমেট আমাদের দেশে না অনেকেই বলার চেষ্টা করেছেন, আজকে ওইবেন একজন ডক্টরবাবু ছিলেন, আমি তার প্রত্যুত্তরে বলেছি যে যে এসএসসি এত ভুল করছে সেই এসএসসি কে দিয়ে আবার কেন করাচ্ছে? এটা কে করবে? এটা আদালতের ক্ষমতা না, সরকারের ক্ষমতা। আর সেই সরকারটাকে নির্বাচিত কে করে? জনগণ। ভারতবর্ষে সর্বোচ্চ ক্ষমতা কাকে দেওয়া হয়েছে জানেন? আমাদের তো কি করা আছে, আমরা ভোট দিই। আরে ওটাই হচ্ছে সর্বোচ্চ ক্ষমতা। তুমি বিচারে ভুল করেছো জনগণ, ঠিক। তুমি নির্বাচন করবে মমতাকে, তুমি নির্বাচন করবে নরেন্দ্র মোদীকে, দিয়ে ভাবতে ফেস টাইমে সেটিং হবে না। তুমি নির্বাচন করবে মমতাকে, দিয়ে ভাবতে চুরি হবে না। যে 3টে রাস্তার উপরে 35টা পুরো টালির চালে বাস করে, জন্ম মিথ্যাবাদী, ঠিক, জন্ম দুর্নীতিগ্রস্ত, আজন্ম দুর্নীতিগ্রস্ত, এবং এটা সবকিছু নিয়ে মিথ্যা কথা বলে। আমি বলছি তো ভারতবর্ষের ইতিহাসে এত বড় মিথ্যাবাদী, এত বড় দুর্নীতিগ্রস্ত, এত বড় চোর কোন পলিটিশিয়ান ছিল না। ঠিক, একটা সত্য কথা বলে না। উনি যা সত্য কথা বল, মানে একটা হাইকোর্টে ধর সুপ্রিম কোর্টে রায় হলো, তারপরে কি দরকার ছিল ওই নেতাজি ইন্দোরে ডেকে এনে ওদের মিথ্যা কথা বলার?
আজকে তো নিজে আমি বলেছি দুটো কথা। হুম আমি সাধারণভাবে কোনো মানুষকে নিজের ফেলা থুতু চাটতে দেখি না, হুম হুম আর একটা প্রাণী জল ঘোলা করে খায়। হুম আমি দুটো কথা কেন বলেছি জনগণ বুঝবে। হুম, ঠিকই তো, একদম বাস্তব কথাই বলেছে, একদম বাস্তব কথা বলেছে। আজকে দেখলাম নিজের ফেলা থুতু কি করে চাটছে। হুম এটা হচ্ছে পূর্ব পরিকল্পিত প্রাতিষ্ঠানিক দুর্নীতি। মমতা ব্যানার্জি ভারতবর্ষের ইতিহাসে হুম সব থেকে দুর্নীতিগ্রস্ত, হুম সব থেকে করাপ্ট এবং সব থেকে লায়ার। বেশি মিথ্যাবাদী। হুম ওই গৌতম দা বলতো প্যাথোলজিক্যাল লায়ার, প্যাথোলজিক্যাল, হ্যাঁ, গৌতম দা এটা খুবই বলতেন। প্যাথোলজিক্যাল লায়ার। হুম আমি সত্য কথা আপনাকে বলি, আমি এই মামলাগুলো যখন শুরু করেছিলাম আমার আইডিয়া ছিল না একটা মানুষ হুম এতটা দুর্নীতিগ্রস্ত হতে পারে, হুম হুম, একটা মানুষ এতটা মিথ্যাবাদী হতে পারে। সেই আমি এই মামলা করেছিলাম একদম সাধারণ নিতান্ত একটি সার্ভিস ম্যাটার বলে, হুম কিন্তু এই মামলা করতে করতে দেখেছি এত বড় মিথ্যাবাদী, হুম এত বড় দুর্নীতিগ্রস্ত ভারতবর্ষের আর কোনো পলিটিশিয়ান নেই।